কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই E1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে বাছাই করা 4টি খুবই গুরুত্বপূর্ণ 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা কোশ্চেন 4টির অ্যান্সার দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন ছিল বাংলা উপন্যাসে নকশাল আন্দোলনের প্রতিফলনে সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা নকশাল আন্দোলন সম্পর্কে টিকা লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে লিখবে 70 দশকে নকশাল আন্দোলনের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ইতিহাসের বহু আগে রচিত হলেও তার অগ্নিস্ফুরণ ঘটেছে নকশাল আন্দোলনের মাধ্যমে। 70 দশককে মুক্তির দশকে রূপান্তরিত করার জন্য গ্রামকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। গ্রাম দিয়ে শহর ঘেরার তত্ত্বকে প্রয়োগ করে বিপ্লবের এক বিশ্বব্যাপী দুঃসাহস চালানো হয়েছে। একদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, অন্যদিকে নকশাল আন্দোলনের সূত্রপাত এক নতুন ইতিহাসে জন্ম দিয়েছে। 1967 সালের মার্চ মাসে দার্জিলিং জেলায় তোরাই অঞ্চলে জোরদার ও চা বাগান মালিকদের সঙ্গে আদিবাসী কৃষকদের উদ্বৃত্ত জমি সংক্রান্ত বিবাদের নিরিখে নকশাল আন্দোলনের জন্ম হয়। ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে নকশাল আন্দোলনের যথেষ্ট অবদান রয়েছে। নকশাল বাড়ির গৌরবময় সংগ্রাম শুরু হয় 1946 সালের, কিন্তু হঠকারী শিরোমণি রণিদ্বীপের আমলে 1948 থেকে 1950 এই সংগ্রাম ব্যাহত হয়। আবার 1951 সালে এই সংগ্রাম শুরু হলে 1967 সাল পর্যন্ত অব্যাহত থাকে। শেষ পর্যন্ত 1967 সালে এই আন্দোলন চরম আকার ধারণ করে। নেক্সট পয়েন্ট লিখবে প্রেক্ষাপট। নকশাল আন্দোলনের প্রাক্কালে অর্থাৎ 1966 সাল ভারতবর্ষের ইতিহাসে বেশ ঘটনাবহুল। 1966 সালের সেপ্টেম্বর মাসে মজুরি বৃদ্ধির জন্য নকশালবাড়ি অঞ্চলে চাষি শ্রমিকেরা ধর্মঘট করে। পুরুষ এবং মহিলা একজোট হয়ে 145 ধারা আইন অমান্য করে শহীদ দিবস পালনের পথে নেমে আসে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু লোক মারা যায়। নকশালবাড়ি এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়। জনগণের হৃদয়ের লালিত ক্ষোভ বিষদগারে পরিণত হয়। গঙ্গারাম চা বাগানের সমতি রবিদাসের মতো বীরাঙ্গনা নারী রয়েছেন, যার দুঃসহ প্রচেষ্টায় এবং কৃষক শ্রমিকদের তৎপরতায় স্থানীয় ইংরেজি ম্যানেজার ও দালালদের গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ। নেক্সট পয়েন্ট, বাংলা উপন্যাসে নকশাল আন্দোলনের প্রতিফলন। 70 দশকের অধিকাংশ উপন্যাস ও ছোট গল্পে অনুভূত হয় সেই সব ভ্রান্ত পথের দুঃখী মানুষদের কথা। সর্বত্রই সব চরিত্র অন্তিম পরিণতিতে ফুটে ওঠে এক নিস্তব্ধ শূন্যতাবোধ। বিপ্লব হচ্ছে শ্রেণীর শত্রুর বিনাশ হচ্ছে। আবেগে বিপ্লবে বিদ্রোহ তরতাজা তরুণ প্রাণ দিচ্ছে। শহীদ হচ্ছে কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। এই ধরনের প্রেক্ষাপটে সমরেশ বসুর শহীদের মা গল্পটি গড়ে উঠেছে। দেবেশ রায়ের আপাতত শান্তি কল্যাণ হয়ে আছে উপন্যাসটিতে 70 দশকের স্পষ্ট প্রতিঘাত পড়েছে। মহাশ্বেতা দেবীর দ্রৌপদী গল্পটিতে নকশাল আন্দোলনের কথা আছে। গল্পের নাম চরিত্রটি এবং তার স্বামী নিজেদের ব্যক্তিগত সুখ দুঃখকে ত্যাগ করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সেরা উপন্যাসের নায়ককে দেখি নকশালপন্থী রাজনীতিতে যোগ দিতে। নকশালপন্থী বিপ্লব শেষ পর্যন্ত ব্যর্থ হয়। গল্পের নায়ক হিরণ্ময় হয়ে ওঠে শান্ত, ক্লান্ত, সর্বত্রভাবে উদাসীন, নির্বিকার এবং নিরাসক্ত একজন মানুষ। সে পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে। সমরেশ বসুর মহাকালের রথের ঘোড়া উপন্যাসের গল্পের নায়কের পরিণতি অনেকটা শ্যাওলা গল্পের নায়কের মতো। জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় রাজার চেয়ে ছেলেরা উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে কতগুলো যুবককে কেন্দ্র করে। এই উপন্যাসে 70 দশকের অশান্ত পশ্চিমবঙ্গের ছবি ফুটে উঠেছে। শৈবাল মিত্রের অজ্ঞাতবাস উপন্যাসে বিপ্লবের উন্মাদনায় ঘরছাড়া একদল তরুণের কাহিনী বিবৃতি হয়েছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। নকশাল আন্দোলনের পটভূমি বা প্রেক্ষাপট আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখে নাও নেক্সট কোশ্চেন ছিল 1959 এর খাদ্য আন্দোলন প্রভাব সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি। দেখো উত্তরটি দেখো। উত্তরে লিখবে খাদ্য আন্দোলন। বলা হয়েছে স্বাধীনতার পরবর্তীকালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হলেও তা ব্যর্থতায় পর্যবসিত হয়। খাদ্য সংকট তীব্র আকার ধারণ করে। খাদ্য আন্দোলনের প্রভাব। নেক্সট পয়েন্ট,
1959 সালে সারা দেশে খাদ্য পরিস্থিতি এক ভয়াবহ আকার ধারণ করে, বিশেষভাবে পশ্চিমবঙ্গে তীব্র আকার ধারণ করে। প্রতি বছর বর্ষায় কৃষকদের ঘরে অভাব দেখা দিত। কৃষকেরা তাদের নানা দাবি নিয়ে সরকারের কাছে জেলা সদর দপ্তর, কলকাতায় মন্ত্রীদের কাছে সভা করে বিশাল শোভাযাত্রা নিয়ে উপস্থিত হতো। কিন্তু 1959 সালের অবস্থা দুর্ভিক্ষের আকার নিলে গ্রামের কৃষক ও শহরাঞ্চলের মানুষ একসঙ্গে সস্তা দরে খাদ্যের দাবিতে এক বিরাট গণ আন্দোলন গড়ে তোলে, যা খাদ্য আন্দোলন নামে পরিচিত। খাদ্য আন্দোলন সংগঠিত হলো সমস্ত বামপন্থী রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব গঠিত দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটির নেতৃত্বে। খাদ্য ও খাদ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে 31শে আগস্ট এক বিশাল মিছিল রাইটার্স বিল্ডিং অভিযান করেন। এই মিছিলের শতকরা 80% বেশি ছিল গ্রামের অভুক্ত কৃষক। পশ্চিম বাংলার দূর দূরান্ত থেকে খাদ্যের আশায় আসা মানুষেরা মিছিল যখন রাইটার্স বিল্ডিংয়ের দিকে অগ্রসর হচ্ছিল, তখন হঠাৎই কোনো প্ররোচনা ছাড়াই পুলিশ মিছিলের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায়, নিরীহ কৃষক নরনারীর উপরে এমন বর্বর আক্রমণ তারা কখনো দেখেনি। বৃদ্ধ মহিলা আত্মরক্ষার জন্য ধাবমান উলঙ্গ পুরুষ নারী এই বর্বরতার হাত থেকে রক্ষা পায়নি। লাঠি টিয়ার গ্যাস গুলি সবই চলল। এই আক্রমণে 60 জন নিরীহ মানুষের সস্তায় খাদ্যের দাবি করে প্রাণ দিল। ঠিক পরের দিন 1 সেপ্টেম্বর সারা পশ্চিমবঙ্গের ছাত্ররা সর্বাত্মক ধর্মঘট পালন করে, শোভাযাত্রা সহকারে প্রতিবাদ মিছিল করে রাইটার্স বিল্ডিংয়ের দিকে এগোতে থাকে। তখন তাদের উপর পুলিশ গুলি চালায়, 4 জন ছাত্র নিহত হয়। দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটির ডাকে সারা রাজ্য হরতাল ধর্মঘট পালিত হয়। 4 দিন ধরে নানা জায়গায় বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ জনতার সংঘর্ষ হয়। এর ফলে 31শে আগস্ট থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে 80 জন প্রাণ হারায়। এই সময় খাদ্য মিছিলে নদিয়ার ছাত্র ফেডারেশনের নেতা হরি নারায়ণ অধিকারীকে পুলিশ নির্দয়ভাবে প্রহার করে আহত অবস্থায় কাশীপুর খাদ্য গোডাউনে তাকে কমরেডরা লুকিয়ে রেখেছিল 3 দিন। কিন্তু নিজের দেশের তালিকায় সংবাদপত্রে তার নাম প্রকাশিত হয়। এরপর থেকেই এই কলঙ্কজনক দিনটির স্মরণে প্রতি বছরে 31শে আগস্ট শহীদ দিবস পালন করা হয়। ঝুঁকি নিয়ে ছাত্রদের সংগঠিত করার জন্য এগিয়ে এসেছিলেন তারা গুরুদাস দাশগুপ্ত, অরবিন্দু ঘোষ, সুনীল সেন, প্রতুল লাহিড়ী প্রমুখ। কলকাতার বাইরে আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়ে। হাওড়া ও 24 পরগনায় আরও 15 জন মানুষকে হত্যা করা হয়। কিন্তু আন্দোলন সত্ত্বেও খাদ্য সংকট আরও তীব্রতা হয়ে ওঠে। এরপর দেখো নেক্সট কোশ্চেন ছিল ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখো। উত্তরে প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান প্রতিষ্ঠার পরে বাংলা ভাষাকে কেন্দ্র করে ভাষা আন্দোলনের সূচনা হয়। মূলত আন্দোলনটি সাংস্কৃতিক পর্যায়ভুক্ত হলেও তা ক্রমে একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। 1948 সালে এই আন্দোলনের অনেকটা শিক্ষিত ও বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে আবদ্ধ থাকে এবং শুধু বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার সংগ্রাম হলেও 1952 সালের আন্দোলন ব্যাপকতা লাভ করে। শুধু শিক্ষিত শ্রেণী নয়, বরং সমগ্র বাঙালি জাতির মধ্যে প্রভাব পড়েছিল। ভাষা আন্দোলন বাঙালি জাতিকে এক রাজনৈতিক মঞ্চে নিয়ে আসে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সচেতন করে তোলে। এভাবে অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ, নতুন নেতৃত্ব সৃষ্টি, উদার দৃষ্টিভঙ্গির সূচনা, সামাজিক পরিবর্তনের মাধ্যমে ভাষা আন্দোলন বাঙালিকে নতুন পরিমণ্ডলে নিয়ে যায়। সুতরাং বলা যায় ভাষা আন্দোলনের ফলে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে। নেক্সট পয়েন্ট, ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব বা তাৎপর্য। 1. ভাষা আন্দোলন বাঙালিকে মুসলিম লীগের মুসলিম জাতীয়তাবাদ ও দ্বিজাতিত্ব ভিত্তিক জাতীয়তাবাদ সম্পর্কে সন্দিহান করে তোলে। অধিকার প্রতিষ্ঠার প্রথম পর্যায় হিসেবে বাংলা ভাষার প্রতিষ্ঠাকে তারা বেছে নেয়। এই বাঙালি জাতীয়তাবাদী চেতনাই 60-এর দশকে স্বৈরশাসন বিরোধী ও স্বায়ত্তশাসনের পক্ষে আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল। 2. ভাষা আন্দোলনের ফলে অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটে। পাকিস্তান সৃষ্টির সাম্প্রদায়িক ভিত্তি ভেঙে বাঙালিরা অসাম্প্রদায়িক চেতনার আন্দোলন শুরু করে। 3. ভাষা আন্দোলন বাংলাদেশের জন্য এক যুগান্তকারী ঘটনা। এই আন্দোলনের সফল পরিণতিতে উর্দুর পাশাপাশি বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পায়। এছাড়া পরবর্তীকালে সব আন্দোলনের মূল প্রেরণা ছিল ভাষা আন্দোলন। নেক্সট 4 নম্বর গুরুত্ব, ভাষা আন্দোলনের ফলে রাজনীতিতে মেরুকরণ ঘটে।
যেমন অনেক উদারপন্থী মুসলিম লীগের নেতা ও কর্মীরা ভাষা আন্দোলন ও আওয়ামী মুসলিম লীগে যোগ দেয়। 5. ভাষা আন্দোলনের ফলে রাজনীতি থেকে মুসলিম লীগের চির বিদায় ঘটে, কারণ ভাষা আন্দোলনে দলের কেন্দ্রীয় ও প্রাদেশিক নেতাদের ভূমিকা, তাদের চরিত্র আরও বেশি করে জনগণের সামনে উন্মোচিত হয়। 1994 খ্রিস্টাব্দের নির্বাচনে মুসলিম লীগ মাত্র 10টি আসন পেয়েছিল। 6. 1948 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলন শুধু শিক্ষিত বুদ্ধিজীবী মহলে সীমাবদ্ধ থাকলেও 1952 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলন ব্যাপক জনগণের মধ্যে প্রভাব ফেলে। 7. ভাষা আন্দোলনের ফলে বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি পায়। 1962 সালের সংবিধানে বাংলাকে বহাল রাখা হয়, যা পাকিস্তানের আমলে আর পরিবর্তন করা সম্ভব হয়নি। সর্বশেষ পয়েন্ট রয়েছে উপসংহার। ভাষায় দাবিকে কেন্দ্র করে গড়ে উঠলেও ক্রমে বাঙালির অধিকার প্রতিষ্ঠার সঙ্গে জড়িত হয়ে পড়ে। ভাষা আন্দোলনের প্রশ্নে বাঙালি জাতি প্রথম পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অংশগ্রহণ করে। এই আন্দোলনের শিক্ষায় তাদের মধ্যে গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক ভাষাভিত্তিক জাতীয়তাবাদী চেতনা উন্মেষ ঘটায়। এরপর দেখো নেক্সট কোশ্চেন ছিল, দেখো নেক্সট সর্বশেষ কোশ্চেন ছিল প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসে ম্যাথসোনায়ের স্বরূপ আলোচনা করো। ম্যাথসোনায়ের স্বরূপ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে শশাঙ্কের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্যের আশা ও আকাঙ্ক্ষা চিরতরে বিলীন হয় এবং কয়েক বছরের মধ্যে তার রাজধানী শত্রু কামরূপের রাজা ভাস্কর বর্মনের অধীনে চলে যায়। আর্য মঞ্জুশ্রী মূল কল্প গ্রন্থ অনুযায়ী শশাঙ্কের মৃত্যুর পর গৌড় রাজ্য অভ্যন্তরীণ কলহ ও বিদ্রোহে তছনছ হয়ে যায়। একাধিক রাজার উদ্ভব ঘটে, তারা কেউ বেশি দিন রাজত্ব করতে পারে না। আনুমানিক 641 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন মগধ জয় করেন এবং পরের বছর তিনি উৎকল কঙ্গোত জয় করেন। এই সময় কামরূপ রাজ ভাস্কর বর্মা গৌড় জয় করে কর্ণ সুবর্ণ অধিকার করে নেয়। এইভাবে দুই প্রবল শত্রু তার রাজ্য ধ্বংস করে। হর্ষবর্ধনের মৃত্যুর পর তার সাম্রাজ্য ধ্বংস হয় 646 অব্দ। অন্যদিকে ভাস্কর বর্মের অধিকার খুব বেশি দিন স্থায়ী হয়নি। পরবর্তী জয়নাগ নাম একজন রাজা কর্ণ সুবর্ণ রাজত্ব করেছিলেন 650 খ্রিস্টাব্দের কোনো এক সময়। এর পরবর্তী 100 বছর গৌড়ের ইতিহাসে এক অন্ধকারময় যুগ। এই সময় অনেক বহিঃশত্রু এই রাজ্য আক্রমণ করে। 7ম শতকের মাঝামাঝি থেকে 8ম শতকের মাঝামাঝি পর্যন্ত 100 বছরে সর্বময় প্রভু কেউ ছিলেন না। রাষ্ট্রে কোনো সামগ্রিক ঐক্য ছিল না। ছোট ছোট সামন্তরাই নিজের এলাকায় একচ্ছত্র হয়ে উঠেছিলেন। 7ম শতকের প্রায় শেষ পর্যন্ত খড়গ রাজবংশের নাগ বংশের রাজত্বের ঐক্য বজায় ছিল, কিন্তু খড়গ বংশের পতনের পর বঙ্গরাষ্ট্র চন্দ্রবংশীয় রাজাদের হাতে আসে। গোবিন্দচন্দ্র ললিতচন্দ্র এই বংশের শেষ দুই রাজা। ললিতচন্দ্রের মৃত্যুর পর সারা বাংলাদেশে দারুণ নৈরাজ্য দেখা যায়। এই নৈরাজ্যকে বলা হয় ম্যাথসোনায়। পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে প্রাণ ধারণ করে, তেমনি দেশে অরাজকতার সময় প্রবল শক্তিশালী ব্যক্তি দুর্বলের উপর অত্যাচার করেছিল। সংস্কৃতে এইরূপ অরাজকতার নাম ম্যাথসোনায়। এই অবস্থায় 100 বছর ধরে চলে। রাজা নেই অথচ সকলে রাজা হতে চায়। শেষ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রনায়করা মিলিত হয়ে নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা হিসেবে নির্বাচিত করলেন এবং তার সর্বমোট প্রভুত্ব মেনে নেবেন ঠিক করলেন। তিনি হলেন গোপাল দেব। ম্যাথসোনায়ের এই 100 বছর শান্তি শৃঙ্খলা অভাবে ব্যবসা বাণিজ্য ভেঙে পড়ে। বাংলাদেশ থেকে স্বর্ণ মুদ্রা উধাও হয়ে যায়। সামুদ্রিক বন্দর তাম্রলিপ্তির সৌভাগ্য সূর্যতরে অস্তম্ভিত হয়। সামন্তরাই তখন হয়ে ওঠে নায়ক। 100 বছরের দুর্দিনে সুযোগে বাংলাদেশে পরিবর্তন ঘটে। সংস্কৃত ভাষা বাঙালির ভাব প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। বাংলাদেশ পাল আমল থেকে বৌদ্ধ ধর্ম ক্রমেই তন্ত্রের দিকে ঝুঁকে বৌদ্ধ ধর্ম বিস্তৃতি লাভ করে। এইভাবে সংস্কৃত ধারায় নানান সাথে ছড়িয়ে পড়ে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন চারটির অ্যান্সার। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেন চারটি। অবশ্যই তোমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আর যে সমস্ত কোশ্চেনগুলির অ্যান্সার দিতে বাকি রয়েছে, সমস্ত কোশ্চেন অ্যান্সার আজকে আমি এই চ্যানেলের কমিউনিটি পোস্টে আপলোড দিয়ে দেবো। তোমরা সেখান থেকে দেখে নিও খুব সহজে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।